অমরনগর পশ্চিমবঙ্গের একটি ছোট্ট নগর। এখানেই ২৬ বছর বয়সী অভিজিৎ বিশ্বাস একটি ইলেকট্রনিক কোম্পানিতে কাজ করছিলেন। অভিজিতের বাবা অঙ্কের প্রফেসর এবং তার মা একটি কলেজের প্রধান অধ্যক্ষ। সৌরভের বোন সৌদি আরবে পড়াশোনা করছিল। সৌরভের বোনের নাম নিতু। সে সেখানে তার দিদার সঙ্গে বাস করত। মোট কথা তাদের পরিবারে ৫ জন সদস্য ছিল আর তারা এইভাবেই নিজেদের জীবিকা নির্বাহ করছিল। ১৭ই ফেব্রুয়ারি ২০১৮-তে তাদের পরিবার ৬ জন সদস্যের একটি পরিবারে পরিণত হয়েছিল। আসলে সেদিন অভিজিৎ প্রিয়া নামের একটি মেয়ের সঙ্গে বিয়ে করে। বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদে তাদের বিবাহ ভালোভাবেই সম্পন্ন হয়েছিল। বিয়ের পর প্রিয়া অনেক নতুন স্বপ্ন নিয়ে নিজের নতুন জীবন শুরু করেছিল। ২৪ ফেব্রুয়ারি ২০১৮-তে অভিষেকের বোন যে সৌদি আরবে পড়াশোনা করত, সে দাদার বিয়েতে অংশগ্রহণ করার জন্য বাড়িতে এসেছিল। সেদিন তার ফিরে যাওয়ার দিন ছিল। তার বোনকে এয়ারপোর্ট অবধি ছেড়ে আসার জন্যে তার বাবা এয়ারপোর্টে গেছিলেন। আসলে অভিজিতের মা একটি কলেজের প্রিন্সিপাল ছিলেন, তাই তিনি লম্বা ছুটি নিতে পারতেন না। এমনিতেই ছেলের বিয়ের জন্যে উনি অনেক দিন ছুটি নিয়েছিলেন, আর এই দিন তার ছুটি নেওয়া সম্ভব হয়নি। তাই ওনার স্বামী অর্থাৎ অভিজিতের বাবাই নিজের মেয়েকে ছাড়তে এয়ারপোর্টে গেছিলেন। সেদিন অভিজিৎ আর প্রিয়া আর তাদের ঠাকুমা বাড়িতে ছিলেন। ঘড়িতে সময় হচ্ছিল তখন ১২:৪০। তখন প্রিয়া রান্নাঘরে দুপুরের রান্নার জন্য তৈরি করছিল। এদিকে হঠাৎ করেই ডোরবেল বেজে উঠল। অভিজিৎ তখন ঘরেই ছিল। সে যখন দরজা খুলল দেখল দরজার বাইরে একটা কোরিয়ার ডেলিভারি বয় দাঁড়িয়ে রয়েছে। সে ব্যক্তির হাতে একটি বড় প্যাকেট ছিল। সে ব্যক্তি বলল এই প্যাকেটটি অভিজিতের নামে এসেছে। অভিজিৎ সাইন করে প্যাকেটটি নিল এবং ঘরের ভিতর চলে আসলো। এদিকে প্রিয়া যে রান্নাঘরে দুপুরের রান্নার তৈরি করছিল, সে অভিজিৎকে বলতে লাগলো কি এসেছে। অভিজিৎ উত্তর দিল একটা কোরিয়ার ডেলিভারি বয় এসেছে, একটা প্যাকেট দিয়ে গেল। অভিজিৎ বলতে লাগলো এই গিফটটা শিমুলতলা নামক কোন এক জায়গা থেকে এসেছে। যে ব্যক্তি এই গিফটটা পাঠিয়েছে তার নাম হলো প্রিয়াংশু বর্মন। তখনই প্রিয়া বলল তুমি কি এমন কাউকে চেনো? অভিজিৎ বলতে লাগলো না, আমি প্রিয়াংশু বর্মন নামে তো কাউকে চিনি না, কিন্তু হতে পারে সে আমাকে চেনে। তখনই প্রিয়া বলল খুলে দেখো না ওতে কি আছে। প্রিয়ার কথা মতো অভিজিৎ পার্সেলটা খুলতে শুরু করলো। এদিকে অভিষেকের ঠাকুমা যিনি সোফায় বসে বসে টিভি দেখছিলেন, তিনিও ওই গিফটটা দেখার জন্য কাছে এগিয়ে আসলেন। অভিজিৎ যখন পার্সেলটা খুলছিল তার ভিতরে একটি লাল রঙের বাক্স ছিল। এদিকে অভিজিৎ যখন ওই লাল বক্সটা খুলতে যাবে তখনই সে দেখল একটি সাদা রঙের সুতো সেই বাক্স থেকে বাইরে ঝুলেছিল। অভিজিৎ ভাবলো এটা হয়তো কোনো গিফট হবে। এমনটা ভেবে যখনই সে ওই সাদা সুতোটা ধরে টান মারল তখনই আশেপাশের পাড়া প্রতিবেশীরা একটা জোরসে আওয়াজ শুনতে পেল। যখন তারা এটা বুঝতে পারল যে অভিজিতের ঘর থেকে এই আওয়াজটা আসছে, তারা সকলে খুব ভয় পেয়ে গেছিল। তারা ভেবেছিল হয়তো গ্যাসের সিলিন্ডার বাস্ট করেছে। তাও ঘটনার বিষয় জানার জন্য তারা সকলেই অভিজিতের ঘরের দিকে দৌড়লো। এদিকে তারা যখন ঘরের ভেতর প্রবেশ করলো তারা দেখলো রান্নাঘর ধুয়ে ভরা রয়েছে। রান্নাঘরের জানালা এবং ঘরের দরজা, কাঁচের জানালা সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছিল। আর ওই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে অভিজিৎ, প্রিয়া এবং তার ঠাকুমা অজ্ঞান অবস্থায় পড়েছিল। পাড়া প্রতিবেশীরা খুবই ভয় পেয়ে গেল। তারা ভেবেছিল হয়তো সিলিন্ডার বাস্ট করে বাড়ির এই পরিণতি হয়েছে। তারা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠালো। প্রথমে সবাই এটাই ভেবেছিল হয়তো সিলিন্ডার বাস্ট করেই এই ভয়ঙ্কর পরিণতি ঘটেছিল, কিন্তু শুধুমাত্র অভিজিৎ, প্রিয়া আর তাদের ঠাকুমাই এটা জানতো যে এই ঘটনা কোনো সিলিন্ডার বাস্ট করার ফলে হয়নি। এটা ঘটেছিল ওই পার্সেলের কারণে। আসলে ওই পার্সেলের ভিতরে একটি বম ছিল। আসলে এই পার্সেলটি কোনো গিফট ছিল না, সেটি গিফট র্যাপের ভিতরে একটি বোম ছিল। এই ঘটনা খুবই ভয়ঙ্কর একটি ঘটনা ছিল। এই ঘটনার পুরো সত্যতা যখন আপনারা জানবেন তখন আপনারাও ভয়ে কেঁপে উঠবেন। আপনারা এটা ভাবতে বাধ্য হবেন যে এমনটাও কি হতে পারে।
এতক্ষণে পুলিশ আর ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে পৌঁছে গেছিলেন। তারা সকলেই ঘটনাস্থলে পৌঁছে অভিজিৎ, প্রিয়া ও তার ঠাকুমাকে পাশের একটি হসপিটালে অ্যাডমিট করেছিল। অভিজিৎ আর তার ঠাকুমার শরীর অধিকাংশটাই পুড়ে গেছিল। তাদের দুজনের শারীরিক পরিস্থিতি খুব ভয়ঙ্কর হয়ে উঠেছিল, কিন্তু যেহেতু প্রিয়া রান্নাঘরে ছিল তাই তার খুব একটা ক্ষতি হয়নি। ডাক্তাররা তাড়াতাড়ি তাদের ট্রিটমেন্ট শুরু করলো। তাদেরকে যে হসপিটালে ভর্তি করা হয়েছিল সেই হসপিটালে বার্নিং কেসের খুব একটা সুবিধা ছিল না, তাই তাড়াতাড়ি তাদেরকে সেখান থেকে শহরের একটি বড় হসপিটালে ট্রান্সফার করা হয়েছিল। হসপিটালে ট্রান্সফার করার সময় অভিজিৎ আর প্রিয়ার ঠাকুমা রাস্তাতেই মারা গেছিলেন। অন্য হসপিটালে তারা যখন ঢুকলেন তখনই সেখানকার ডাক্তাররা এটা বলে দিলেন যে তাদের ঠাকুমা অলরেডি মারা গেছেন। কিছুক্ষণের মধ্যে অভিজিতেরও শরীর খুব খারাপ হতে লাগলো। প্রিয়া তখনও স্বাভাবিক অবস্থাতেই ছিল, তার শরীরের কিছুটা অংশই পুড়েছিল। এদিকে ঘটনাস্থলে পুলিশ যখন ইনভেস্টিগেশন শুরু করলো তারা জানতে পারল এটা হয়তো গ্যাস সিলিন্ডার বাস্ট করার ঘটনা নয়। সন্দেহর পরিতৃপ্তি করার জন্য পুলিশ অফিসাররা বম্ব স্কোয়াডকে সেখানে ডাকলো। বম্ব স্কোয়াড যখন ঘটনাস্থলে আসলো তারা চারপাশের পরিস্থিতি দেখে এটা বুঝতে পারল যে এখানে কোনো বম্ব ব্লাস্টিংয়ের ঘটনা ঘটেছে। তারা যখন রান্নাঘরে প্রবেশ করেছিল তখন সেখান থেকে একটা তীব্র বারুদের গন্ধ তাদের নাকে এসেছিল। পুলিশ এখন এটা জানতো যে এই ঘটনা বোম বিস্ফোটের ঘটনা, কিন্তু পুলিশ এটা জানতো না যে এই বোম বিস্ফোট কোথা থেকে হয়েছিল বা কোথা থেকে এই বোমটা এদের বাড়িতে এসেছিল। আর যারা এই ঘটনার সত্যতা জানতেন তারা তো এখন মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়াই করছিলেন। তাদের মধ্যে একজনের তো মৃত্যুও হয়ে গেছিল। অভিজিতের শারীরিক অবস্থা ভীষণ খারাপ ছিল, আর প্রিয়াও কথা বলার পরিস্থিতিতে ছিল না। পুলিশ প্রিয়ার শারীরিক অবস্থা সুস্থ হওয়ার অপেক্ষা করতে লাগলো, কারণ তারা যদি সুস্থ না হতো, তারা যদি এটা না বলতে পারতো যে ঘটনা কিভাবে শুরু হয়েছিল, তাহলে পুলিশ তো এর আগের ইনভেস্টিগেশন শুরুও করতে পারছিল না। এক সপ্তাহ বাদ অর্থাৎ 4 মার্চ 2018-তে প্রিয়ার শারীরিক পরিস্থিতি একটু ভালো হওয়ার পর তার কাছ থেকে বয়ান নেওয়া হলো, কিন্তু তখনও অভিজিতের শারীরিক পরিস্থিতি ঠিক ছিল না, তার ট্রিটমেন্ট চলছিল। কিন্তু প্রিয়া সামান্য সুস্থ হওয়ার পর সে পুলিশকে সমস্ত ঘটনা বলল, কিভাবে তাদের বাড়িতে সেদিন পার্সেল এসেছিল, কিভাবে পার্সেলটি খোলার সঙ্গে সঙ্গে বাড়িতে ব্লাস্ট হয়েছিল। এই সমস্ত ঘটনা প্রিয়া পুলিশকে জানালো। প্রিয়ার কথা মতো পুলিশ সেই কুরিয়ার অফিসে সরাসরি কন্ট্যাক্ট করলো যেখান থেকে ওই পার্সেলটি ডেলিভার করা হয়েছিল। এছাড়াও কে ওই পার্সেলটি তাদেরকে দিতে বলেছিল এই সম্বন্ধেও বিস্তারিত জিজ্ঞেস করা হলো। ইনভেস্টিগেশনে জানা গেল শিমুলতলা নামক একটি জায়গার প্রিয়াংশু বর্মন নামের এক ব্যক্তি ওই পার্সেলটি অভিজিৎকে পাঠিয়েছিল। কিন্তু যখন পুলিশ এর পরে ইনভেস্টিগেশন শুরু করলো তারা বুঝতে পারলো ওই নাম এবং ঠিকানা সবই জাল ছিল। পুলিশ দীর্ঘদিন ধরে ইনভেস্টিগেশন চালিয়ে গেল, কিন্তু তারা কোনো মতেই অপরাধীকে ধরতে পারছিল না। তারা অভিজিতের মা বাবার সঙ্গে কথা বলল, তারা জানতে চাইলো অভিজিতের কারোর সঙ্গে শত্রুতা ছিল না তো। অভিজিতের মা জানালো, আমার ছেলে খুবই সরল স্বভাবের ছেলে, তার সঙ্গে কখনোই কারোর কোনোদিনও ঝামেলা ঝগড়াঝাটি বা কোনোরূপ কোনো অশান্তি হয়নি। অভিজিতের মা বলতে লাগলো, এমন তো কোনো মানুষের সঙ্গেই আমাদের পরিচয় নেই যারা আমাদেরকে বোম দিয়ে মেরে ফেলতে পারে। এই সমস্ত ইনভেস্টিগেশন করতে করতেই পুলিশের হাতে একটি তথ্য লাগলো। আসলে অভিজিৎ আর প্রিয়ার বিয়ের কিছুদিন আগে অভিজিতের কাছে একটি ফোন কল এসেছিল। সেখানে একজন অচেনা ব্যক্তি অভিজিৎকে বলেছিল, তোমার প্রিয়ার সঙ্গে বিয়ে করা উচিত নয়, তুমি যদি প্রিয়ার সঙ্গে বিয়ে করো তাহলে তোমার অনেক কিছু দেখতে হবে। এমনটা বলেই সেই ব্যক্তি ফোন রেখে দিয়েছিল। অভিজিৎ পরবর্তীকালে প্রিয়াকে এই সমস্ত ঘটনাই বলেছিল, কিন্তু সেই সময় অভিজিৎ অথবা প্রিয়া তারা কেউই জানতো না যে এই ফোন কল কে করেছিল। কিন্তু সেই ব্যক্তি এর পরবর্তীতে আর কখনোই কিন্তু তাদেরকে ফোন করেনি, তাই তারা দুজন এই ঘটনার ব্যাপারে ভুলে গেছিল। পুলিশের কাছে এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল, তাই পুলিশ এই বিষয় নিয়ে ইনভেস্টিগেশন শুরু করলো। ওই নাম্বারটা খুঁজে বার করলো এবং সেই ব্যক্তির ঠিকানা জানলো। যখন পুলিশ সেই ব্যক্তির সঙ্গে কথা বলল তারা জানতে পারল এই ব্যক্তি প্রিয়াকে একতরফা ভালোবাসত। প্রিয়া এই বিষয়ে কিছুই জানতো না, কিন্তু সেই ব্যক্তি এও বলল
হ্যাঁ, আমি প্রিয়াকে ভালোবাসতাম, তবে এর মানে এই নয় যে আমি তাদেরকে বোম দিয়ে হত্যা করব। পুলিশ যখন সেই ব্যক্তির কথা শুনল, তারা এটা বুঝতে পারল যে সেই ব্যক্তি আসলে কিছুই করেনি। তবুও পুলিশ এই বিষয়ে তাকে ছাড় দিল না। তার সম্বন্ধে এই বিষয় নিয়ে বারবার যোগাযোগ চালিয়ে গেল। পুলিশ তার পলিগ্রাফ টেস্ট অর্থাৎ লাই ডিটেকটিভ টেস্টও করেছিল, কিন্তু তার দ্বারাও এটাই প্রমাণিত হচ্ছিল যে সেই ব্যক্তি নির্দোষ। এদিকে পুলিশ ক্রমাগত এই ঘটনার নিরীক্ষণ করে চলেছিল। বহুদিন পর্যন্ত এই বিষয় নিয়ে অনেক তদন্ত হলো, কিন্তু কোনো ভালো প্রমাণ না পাওয়ার কারণে এই ঘটনাটা সেইভাবেই পড়ে রইল। এদিকে পাড়া প্রতিবেশী এবং সেখানকার মিডিয়ার লোকেরা পুলিশকেই অপবাদ দেওয়া শুরু করলো। তারা বলতে লাগলো পুলিশ নিশ্চয়ই এই ঘটনাকে ঠিকভাবে দেখছে না, তাই এই ঘটনার আসল সত্যতা সবার কাছে প্রকাশ পাচ্ছে না। দীর্ঘদিন পর্যন্ত এই কেস এইভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই সেখানকার এসপির কাছে একটি চিঠি আসলো। সেই চিঠিতে লেখা ছিল এই বিস্ফোটের কারণ হলো বিশ্বাসঘাতকতা এবং অর্থের হানি। এছাড়াও পুরো পরিবারকেও যদি মেরে ফেলা হতো তবুও সেটা কম ছিল, তাদের জন্য আরও বেশি শাস্তি বরাদ্দ। এই পত্রটি খুবই ভয়ঙ্কর ধরনের একটি তথ্য ছিল। পত্র পড়ার পর এসপি সাহেব এটা বুঝতে পারল যে এই পত্রটা লিখেছিল আসলে সেই এই ঘটনাটি ঘটিয়েছিল। এসপি সাহেব সঙ্গে সঙ্গে ওই পত্রটিকে ফরেন্সিক ল্যাবে পাঠালো এবং সেখানকার ফিঙ্গারপ্রিন্টস জানার চেষ্টা করলো, কিন্তু পত্রটি এর আগে অনেকের হাতে হস্তান্তরিত হয়েছিল, তাই সঠিক ফিঙ্গারপ্রিন্টস তিনি পেলেন না। তখন এসপি সাহেব ওই পত্রটিকে অভিষেকের বাড়িতে নিয়ে গেলেন এবং অভিষেকের বাবা মাকে ওই পত্রটি পড়তে বললেন। তারা জিজ্ঞেস করলেন, পত্রটি পড়ার সময় কি আপনাদের কারোর উপর সন্দেহ জন্মাচ্ছে? অভিষেকের বাবা মা বলতে লাগলেন, না, আমাদের কারোর উপর সন্দেহ যাচ্ছে না। এছাড়া আমরা তো এটাও জানি না এই পত্র কে লিখেছে। কিন্তু অভিষেকের মা বারবার করে ওই চিঠিটি পড়তে লাগলেন এবং চিঠিটি পড়ার পর ওনার একজনের উপর সন্দেহ জন্মালো। সেই ব্যক্তি হলেন ওনার অফিসেরই একজন কর্মচারী। আসলে তিনি আগে ওই কলেজের অধ্যক্ষ ছিলেন। উনি অধ্যক্ষ হয়ে আসার পর সেই ব্যক্তি নিজের পদ হারিয়ে ফেলে, যার ফলে মনে মনে হয়তো ওনার সঙ্গে ওনার কোনো বিভেদ সৃষ্টি হলেও বা হতে পারে। এছাড়াও সেই চিঠিতে এমন কিছু কথার উচ্চারণ করা ছিল যেই কথাগুলো সেই ব্যক্তি বারবার আলোচনা করতেন। আসলে ওনার মুখে একটা লব্জ সবসময় থাকতো, সেই লব্জটাই ওই চিঠির মধ্যে লেখা ছিল। পুলিশ তখন সেই ব্যক্তির কাছে গেলেন এবং সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করলেন। অনেক চাপ দেওয়ার পর সে ব্যক্তি বলতে লাগলেন, রাত্রে যখন আমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এক ব্যক্তি মুখে কাপড় দিয়ে আমার কাছে আসলো। তার হাতে একটি ভয়ানক ধারালো অস্ত্র ছিল। সে আমার বুকের মধ্যে অস্ত্রটা বিধিয়ে দিয়ে বলতে লাগলো, কালকে তুমি এই চিঠিটা পোস্ট করে দেবে। তুমি যদি চিঠিটা পোস্ট না করো তাহলে তোমার পরিবারকে আমি শেষ করে ফেলবো। এদিকে সেই ব্যক্তি যে ধরনের কথা বলছিল সেটা বিশ্বাসযোগ্য ছিল না। সে বলতে লাগলো, আমার পরিবারকে মেরে ফেলার ধমকিতে আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই আমি এই পত্রটা পোস্ট করেছিলাম। সে ব্যক্তি বলতে লাগলো, এই কেস সম্বন্ধে আমার আর কোনো ধারণা নেই, আমি এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই। এখন প্রশ্ন হলো, পুলিশ কি সেই ব্যক্তির কথাগুলো বিশ্বাস করেছিল নাকি এই বিষয়ে তাদের সন্দেহ আরও গাঢ় হয়ে গেছিল? কারণ এই কথা তো একটা বাচ্চাও বিশ্বাস করবে না যে কেউ বুকে ছুরি ঠেকিয়ে কাউকে একটা চিঠি পোস্ট করে দিতে বলবে আর সে ওই চিঠিটা পোস্ট করে দেবে। পুলিশ কোনো অপরাধীর উপর এইভাবে বিশ্বাস করে ফেলে না, তাই পুলিশ তার উপরে আরও বেশি নজর রাখা শুরু করলো। পুলিশ সেই ব্যক্তির ঘরের তল্লাশি নিল এবং সেখান থেকে পুলিশ একটি সূত্র পেল। বন্ধুরা, এই কাহিনী খুবই রোমাঞ্চকর এবং পরবর্তীতে আপনারা জানতে পারবেন যে পুলিশ সেখানে আসলে কি পেয়েছিল। পুলিশ সেখানে যা পেয়েছিল সেটা এই ঘটনার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিয়েছিল। সেখানে তারা ওই কুরিয়ারের একটা চিরকুট পেয়েছিল। সেই ব্যক্তিকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হলো এবং পুলিশের তরফ থেকে যখন তাদের ইনভেস্টিগেশন শুরু করা হলো, বন্ধুরা, পুলিশ যেভাবে খাতিরদারি করে সেটা তো আমরা সকলেই জানি। আর পুলিশ যখন তার সঙ্গে তেমনই আচরণ করা শুরু করলো, তখন সেই ব্যক্তি আস্তে আস্তে সমস্ত কিছু বলে দিল। সে ব্যক্তির কথা শুনে পুলিশ অবাক হয়ে গেছিল। সে ব্যক্তি এই ঘটনার জন্য এমন প্ল্যান বানিয়েছিল। আপনারা যখন এই ভিডিওটা দেখা শেষ করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে সেই ব্যক্তি কত মাস্টার মাইন্ড।
আপনারাও সেই একই রকমের অনুভূতি করতে পারবেন যেমনটা অনুভূতি পুলিশ তখন করছিল। আসলে এই ব্যক্তি অভিজিতের মায়ের কলেজেই ইংরেজিতে অধ্যাপক ছিল। একসময় নিজের কর্মক্ষমতার দ্বারা তিনি ওই কলেজের প্রিন্সিপাল হওয়ার যোগ্য পদ পেলেন। তিনি যখন প্রিন্সিপাল হলেন তখন ওনার জীবন অনেক ভালো হয়ে গেছিল। প্রিন্সিপাল হওয়ার আগে এবং প্রিন্সিপাল হওয়ার পরে তিনি যে সম্মানের প্রাপ্তি করেছিলেন এবং তিনি যে বেতন পেয়েছিলেন সেটা অবিশ্বাস্যকর ছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই যখন অভিজিতের মা ওই কলেজে প্রিন্সিপাল হয়ে আসলেন তখন সকল শিক্ষকদের ওনার পড়াশোনার করানোর পদ্ধতিটা খুব পছন্দ হতে লাগলো। কলেজের বোর্ডরা একটা মিটিং বসালো এবং ওনার অনুভবের কারণে ওনাকেই কলেজের প্রিন্সিপাল বানানো হলো। এদিকে সেই ব্যক্তি যখন জানলো যে অভিজিতের মাকে কলেজের প্রিন্সিপাল বানানো হবে তখন তিনি নিজের পদ হারিয়ে ফেলার ভয় পেতে লাগলেন। তিনি বিভিন্নভাবে ওনাকে বিরক্ত করা শুরু করলেন। তবে অভিজিতের মা এই বিষয়টা খুব একটা পাত্তা দিতেন না। কিছুদিনের মধ্যেই কলেজের সমস্ত অধ্যক্ষরা এবং কলেজের বোর্ড এটা সিদ্ধান্ত নিলেন যে অভিষেকের মাই এখন ওই কলেজের প্রধান শিক্ষিকা হবেন। এদিকে সেই ব্যক্তি যিনি এতদিন পর্যন্ত কলেজের প্রধান শিক্ষক ছিলেন ওনার পদচ্যুতি ঘটল এবং উনি আবারও ইংরেজির প্রফেসর হয়ে গেলেন। সে ব্যক্তি সবসময় এটাই ভাবতেন যে অভিজিতের মাই এই সমস্ত কাজের জন্য দায়ী, আর এই চিন্তাধারার কারণেই ওনার ভিতরে পাশবিক বৃত্তি জন্মালো। সে ব্যক্তি এতটাই নিচে নেমে গেল যে তিনি অভিজিতের পুরো পরিবারকে মেরে ফেলার প্ল্যান বানালেন। এই ঘটনা ঘটানোর জন্য তিনি অপরাধ জগতের বিভিন্ন কুখ্যাত বই পড়লেন। এছাড়াও হলিউড এবং বলিউডের বিভিন্ন ক্রাইম সম্বন্ধীয় বইও দেখলেন। এই ঘটনা ঘটানোর আগে তিনি 1 বছর পর্যন্ত এই বিষয় নিয়ে প্রিপারেশন নিয়েছিলেন। তারপর শেষ পর্যন্ত তিনি এই ঘটনা ঘটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন নবদম্পতির বাড়িতে একটি পার্সেল পাঠানো হবে। এছাড়াও নবদম্পতির কাছে তো বিভিন্ন মানুষে বিভিন্ন রকমের পার্সেল পাঠায় গিফটের জন্য। এইভাবেই তিনি তাদের বিয়ের পর একটি পার্সেল পাঠালেন যাতে ভালো মতো একটি বোম র্যাপ করা ছিল। তিনি প্ল্যান করলেন বিয়ের উপহার হিসেবে তিনি ওই বাড়িতে পার্সেলটিকে পাঠাবেন। নির্দিষ্ট দিনে সে সঠিক সময়ে কলেজে গেল এবং কলেজ সম্পন্ন করার পর সে তাড়াতাড়ি নিজের বাড়িতে চলে আসলো। সে জানতো যে ফোনের সিগন্যাল একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হয়ে দাঁড়াবে, তাই নিজের ফোনটা সে বাড়িতেই রেখে দিল। তারপর সে সেখান থেকে রেল স্টেশনে আসলো। রেল স্টেশনে এসে সে শিমুলতলা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। শিমুলতলা পৌঁছে সে নিজের মুখটা ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে নিল এবং একটি অটো রিকশায় চড়ে বসলো। 4টে সাড়ে 4টে নাগাদ সে কুরিয়ার অফিসে গেল। কুরিয়ার অফিসের সামনে গিয়ে সে ওই পার্সেলটা এবং তার ঠিকানা ওই অটো ড্রাইভারকে দিল এবং তাকে বলতে লাগলো এই পার্সেলটা যেন সে কুরিয়ার অফিসে দিয়ে দেয় এবং এই ঠিকানাটা যেন তাদেরকে দিয়ে দেয়। এদিকে অটো ড্রাইভার যখন পার্সেলটি নিয়ে কুরিয়ার অফিসে গেল তখন সেখানকার লোকেরা তাকে জিজ্ঞেস করলো যে পার্সেলের ভিতর কি আছে। কিন্তু যেহেতু অটো ড্রাইভার এটা জানতো না যে পার্সেলের ভিতর কি আছে, তাই সে আবারও অটোর কাছে ফিরে আসলো এবং সেই ব্যক্তিকে জিজ্ঞেস করতে লাগলো যে এই কোরিয়ার ভিতরে তিনি কি রেখেছেন। অটো ড্রাইভারের কথা শুনে সেই ব্যক্তি প্রচণ্ড রেগে গেল এবং সেখান থেকে পার্সেলটি নিয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পর সে আরও একটি অটো ধরলো এবং সেই অটোওয়ালাকে নিয়ে আরও একটি পার্সেলের অফিসে যেতে বলল। তারপর সেই ব্যক্তি আবারও তাকে নিয়ে একটি পার্সেলের অফিসে গেল। সে একইভাবে সেই অটোওয়ালাকে বলতে লাগলো সে যেন ওই পার্সেলের অফিসে গিয়ে এই ঠিকানায় পার্সেলটি পৌঁছে দেয়। সেখান থেকে ওই একই প্রশ্ন করা হলো। তখন সেই ব্যক্তি বলতে লাগলো এতে গিফটের ঘড়ি রয়েছে। পার্সেল অফিসের লোকেরা এবার পার্সেলটি নিয়ে নিল, আর এভাবেই সেই ব্যক্তি শত্রুতাবশত এই ঘটনা ঘটিয়েছিলেন। পুলিশ এই সমস্ত তথ্য প্রমাণ জোগাড় করলো এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো। পরবর্তীকালে সেই ব্যক্তি নিজের কর্মের শাস্তি পেল। পরবর্তীতে প্রিয়া আর অভিজিৎ সুস্থ হয়ে বাড়িতে ফিরল, কিন্তু অভিজিতের শরীরের অধিকাংশটাই পুড়ে গেছিল। তাকে অনেকবার প্লাস্টিক সার্জারি করতে হয়েছিল এবং কিন্তু পরবর্তী জীবন সে ভয়ঙ্কর একটি স্মৃতি নিয়ে বেঁচে থাকলো। বন্ধুরা, আমরা সকলেই মানুষ। আমাদের অন্তরে প্রতিস্পর্ধা এবং হিংসার মতো খারাপ অভ্যাস থাকে, কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলোকে একেবারে নিজেদের মনে স্থান দেওয়া উচিত নয়। এই সমস্ত জিনিস আমাদের জীবনে অনেক ক্ষতি করতে পারে। কঠোর পরিশ্রমের দ্বারা আমাদের শেখা উচিত যে জীবনে আমরা কিভাবে সফল হতে পারি,
কিন্তু জীবনে কখনোই হিংসার বশে কারোর এত বড় ক্ষতি করে দেওয়া উচিত নয়। নিজেরা কষ্ট করে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো উচিত, কিন্তু নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাউকে নিচে নামিয়ে অথবা কারোর ক্ষতি করে কোনোদিনও নিজের পরিতৃপ্তি করা উচিত নয়। ভুল পথ অবলম্বন করে আপনি যদি নিজের উদ্দেশ্য সফল হয়েও বা যান, তবুও এটা দীর্ঘস্থায়ী হয় না। কারণ এই ব্যক্তি শুধুমাত্র নিজের পদোন্নতির জন্য, নিজের পদ আবার ফিরে পাওয়ার জন্য 7 মাস পর্যন্ত শুধুমাত্র পরিকল্পনা করে গেছিল কিভাবে সেই ব্যক্তিকে ধ্বংস করা যায়, তার পরিবারকে মেরে ফেলা যায়। সে যদি এমনটা না করে নিজেকে উন্নত করার জন্য এই 7 মাস অথবা এই 1 বছর কঠোর পরিশ্রম করত, তাহলে হয়তো সে অভিজিতের মায়ের থেকেও বেশি পদোন্নতি করতে পারত। বন্ধুরা, কখনোই আমাদের অপরাধ করার কথা ভাবা উচিত নয়, সবসময় সৎভাবে জীবনযাপন করার কথাই ভাবা উচিত। অপরাধ কোনোদিন আমাদেরকে সুখ শান্তি প্রদান করতে পারে না। এটি যেমন আমাদের শান্তি ভঙ্গ করে, তেমনি আমাদের আশেপাশের মানুষদের জীবনও বিপন্ন করে তোলে। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা? অভিজিতের কি এই অজানা অচেনা পার্সেল হঠাৎ করে খুলে ফেলা উচিত হয়েছিল, নাকি তার এই বিষয় নিয়ে আর একটু বিচার করা উচিত ছিল? বন্ধুরা, নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও এর পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে সেটা লিখেও জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন।